আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 1। খান বাড়িতে আজ খুশির আমেজ। আজ খান বাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খান বাড়ির প্রতিটা কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমদ খান ও মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নেই। তার ফোনটাও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রুমের মাঝে পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরেই মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। সে চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশিই খারাপ। তার মাঝেই বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানভীর হঠাৎ ডাকে ধ্যান ভাঙে মেঘের। বনু। ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেছে? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করো তারা কিছু জানে কি না। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ ব্যালকনির কাছে গেল, নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তেই একা একাই হাসতে থাকলো আর বলল, আমি মাহাদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির। আজ কোনো লুকোচুরি নেই, কোনো দ্বিধা নেই। আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামো করেছি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খানে। রাত ফোনের টুংটাং শব্দে ধ্যান ভাঙল মেঘের। দেখল আমার আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটি পড়া শুরু করলো। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ গিয়ে বিছানায় বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম আজ চোখে নেমেছে। শরীর বড্ড বেশি দুর্বল মেঘের, তাই শুয়েই ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দে ফোন হাতে নিল বন্যা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। বন্যা। হ্যালো। তানভীর। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালে টিপ যেন জোনাকির দ্বীপ। আমি প্রেমে পড়েছি, তুমি করো না মানা। এই যে ভিলেন, আজ বড্ড হিরো হওয়ার শখ জেগেছে বুঝি? একটু হলে তো দোষ নেই কোথাও। 51% ভিলেন আর 49% হিরো। বুঝেছি মেডি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? তেমন কিছু না। ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখের মোকলেস দাদার দোকানের সামনে এসো। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছিস? প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচুরিটির চিন্তা ভাবনা ছেড়ে দাও। মন আর আবেগের কাছে ধরা দাও। এখানে ম্যাচুরিটি চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে। যদি বের হতে ধরা পড়ে যায়। প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি এসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাল্গুন মাস, কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে। হালকা মৃদু মৃদু ফাগুনের বাতাস বইছে। হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পাড়ের শাড়ি, চোখে গাঢ় কাজল, ওষ্ঠে হালকা গোলাপি লিপস্টিক। তার চুলগুলো ফাল্গুনের হাওয়ার মৃদু মৃদু দুলছে। আলতা নাঙা পা নিয়ে 2 কদম সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? তানভীর বুকের বাঁ পাশে হাত রেখে বলল, আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসল। তানভীর এর চোখ যেন বন্যার লাজুক চেহারা দেখে আজ সরছেই না। ভোরের
স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে টাসকি খেয়ে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রাখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খান বাড়ির মেজ ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসর রাতে জ্ঞান হারিয়েছিল বলেই সাকিব হো হো করে হাসতে থাকলো। তানভীর সাকিবকে এক ধমকে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখল বন্যা লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলেই আসছি। একটু সামনে এগোতেই সাকিব বলল, তানভীর ভাই, রাতের জন্য বাসরটা বাকি রেখো, তা না হলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশের দেখলো একটা নোংরা ছেঁড়া জুতো পড়ে আছে, সেটা হাতে নিয়ে সাকিবকে ছুঁড়ে মারল। বন্যাকে বলল, চলো, ওর কথায় কান দিও না। কোথায়? এখানেই, বেশি দূরে না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাশে টেবিলে বসলো। দুজনে বসে আছে। আজ যেন কারোর মুখেই কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ থেকে বন্যায় প্রথমে মুখ খুলল, বলল, মেঘ কেমন আছে? তানভীর বলল, ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আরেকটু গুটিয়ে গেল। বন্যা কাঁপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীর সহজ স্বীকারোক্তি, এমনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল। ও, তাহলে দেখা শেষ, আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে একদম সামনে পা বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত টেনে ধরল। বন্যা পিছনে ফিরে দেখল তানভীর তার বাঁ হাতে ধরে হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরের দিকে তাকাচ্ছে। হঠাৎ তানভীরের নিষাক্ত কণ্ঠের বাণী শুনে বন্যার হুঁশ ফিরে এলো। বন্যা, তোমাকে আজ কত সুন্দর লাগছে তা তুমি জানো? মনে হচ্ছে এই আগুন ভরা ফাগুনে আমার সামনে এক হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না। অন্য কাউকে দেখার পরে আমার থেকে দূরে যেও না। তোমাকে আমার কসম, নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসি। আমার হলুদিয়া পাখি, একবার কবুল করে দেখো, ছেড়ে যাব না কখনো। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বলেই বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক হয়ে ছুটে যাওয়া দেখছে। বন্যার বাড়ির সামনে এসে থামলো। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আসছে। হাতের দিকে তাকাতেই বন্যা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা কি দেখছে সে? নিজের চোখে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে। তার হাতের মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথায় এতটাই বিভোর ছিল যে সে দেখেইনি তানভীর হাতে কি করছে। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে গেছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে উঠে হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যা বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? না মানে এখানেই, কোথাও যায়নি তো। আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও, তোর হাতে কি হয়েছে? কই, কিছু না তো। দেখি কি হয়েছে তার হাতে। বন্যা কিছু না বলেই দৌড়ে পালালো রুমের দিকে। পিছন থেকে আপু হাতের তানভীরের নামটা দেখে মুচকি হাসলো, যা বন্যার চোখের আড়ালে। কিন্তু অপরদিকে আরেকটা জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করছে। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগেই বন্যার মামাতো ভাই বন্যাকে এমনভাবে দেখছিল, মনে হচ্ছে যে কাঁচায় চিবিয়ে খাবে। কিন্তু এসব কিছু বন্যার অজানায় রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তে সূর্য চারিদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। ঠিক তখনই খান বাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করলো। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আম্মু, মামুনি, কাকিয়া, কোথায় তোমরা?
আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা, হালিমা ও আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আহমদ খানের গম্ভীর সুর শোনা গেল, কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়ি ফিরলে না কেন? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারা রাত ঘুমায়নি, তার চোখ জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু লাল হয়ে গেছে, কিন্তু রাগটা গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমদ খান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো, গতকাল মেঘ মামনি মাঝরাত পর্যন্ত তোমার আশায় অপেক্ষা করছিল। আমি রাত 2টায় নিজে কিছু প্রয়োজনে রুম থেকে বের হয়ে তখনই দেখি মেঘ মামনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। ফোনে চার্জ ছিল না, আমি ক্লান্ত, উপরে যাচ্ছি বলেই আবির বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিহা খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে বলল। আরিফের দু চোখ তো অন্য এক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভিতরে ঢুকে দেখলো মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিস ফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে, যা দেখে আমি আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের ললাটে চুমু খেয়ে উঠে দাঁড়ালো, তারপর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতেই দেখলো তার স্প্যারো ঘুমু ঘুমু চোখে তার দিকে তাকিয়ে আছে। আবির চুল মুছ বাদ দিয়ে তোয়ালে গলায় ঝুলিয়ে মেঘের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। বিছানায় আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত দুটো ধরে বলল, আপনি কি রাগ করেছেন? আহিয়ার আব্বু, আপনি এসেছেন? কাল রাতে কত চিন্তা ছিলাম ম্যাম। আসলে গতকাল রাতে তানভীর এর গায়ে হলুদের পর ভাবছিলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ে চক্করে গত 1 সপ্তাহ অফিসে ঠিক মতো যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্টের মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নিব। আমি অফিসে পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো, বলল তাড়াতাড়ি হসপিটালে যেতে, রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগেই কথা ছিল রিয়ার ব্লাড লাগবে, আমি দিব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একই রকম। তাই তখনই ছুটে যাই হসপিটালে, ব্লাড দেই, এবং রিয়া, রাকিবের ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে জানো। ফোনের চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানে ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে তোমাকে মেসেজ দে, তারপর বাকি কাজ সেরে এখন ফিরলাম। বুঝেছেন ম্যাম?